সকাল 10:30টায় ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা শুনানির সময় দিয়েছে। ইনশাল্লাহ কালকে এখানে আমরা শুনানির জন্য আসবো আবার। আর বিষয়টা হচ্ছে যে আমার যে আর্গুইং পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে খুব, আমি যদি বলি আইনের ব্যাখ্যাটা আমার লয়ার দিবেন, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে যেখানে এই আইনটি যেভাবে করে আসলে ইন্টারপ্রিট করা হচ্ছে একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে, যে সরকারি চাকরি মাত্র বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে কোনো পদ মাত্রই আসলে এই সংরক্ষিত নারী আসনে এই সুযোগ দানের ক্ষেত্রে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে, সেটার ক্ষেত্রে আমার আসলে এই আইনি লড়াইটা সেটা হচ্ছে যে একটা আইন, এই আইনের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আইনটা আসলে যেই কারণে করা হয়েছিল সেই জায়গা থেকে আসলে সরে এখন মনে হয় যে এই সংরক্ষিত নারী আসনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে ব্যাহত করছে। কারণ আমি মনে করি যে একজন ব্যাংক কর্মকর্তা, একদম এন্ট্রি লেভেলের ব্যাংক কর্মকর্তা যার 2 বছর চাকরির বয়স, তার পক্ষে কোনোভাবেই প্রশাসনিক জায়গা থেকে কাউকে সুবিধা প্রদান বা প্রশাসনিক কোনো দায়িত্বে আসলে সে থাকে না। এটা যারা ব্যাংকে চাকরি করেন প্রত্যেকেই জানেন। এবং আরও একটি বিষয় হচ্ছে যে দেখেন, এখানে সরকারি একটা বাধ্যবাধকতা দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যদি বলি যে বেসরকারি ব্যাংকাররা কিন্তু তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু এখানে শুধু সরকারি বার্তা দিয়ে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের বার্তা দিয়ে কিন্তু এখানে এক ধরনের বাধা সৃষ্টি করে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু সংরক্ষিত নারী আসন, যে কারণে এই আসনটা করা হয়েছিল, এই আইনটা করা হয়েছিল 2004 সালে, সেটার যে উদ্দেশ্য সেটা ব্যাহত করছে, যে নারীদের রাজনৈতিক সংসদে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং এই পলিসি মেকিংয়ে নারীদের প্রতিনিধিত্ব। এই জায়গাতে আমার বক্তব্য হচ্ছে যে এই আইনটি যদি আসলে সংশোধনপূর্বক এটি যদি আরোপ করা হয়, সেক্ষেত্রে এটি নারীদের আসলে রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে, রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে অনেকটা ভালো হবে আর কি নারীদের জন্য। তো এটি একটি ব্যাপার। এবং দেখেন, আইন তো আসলে আমরা জানি সবার জন্য সমান, তাই না? কিন্তু আমরা কিন্তু দেখছি যে এখানে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এক ধরনের আমি জানি না যে 11 দলীয় জোট, জামাত এনসিপি জোটের ক্ষেত্রে একটা বিমাতাসুলভ আচরণ কিনা। কারণ দেখেন, আমরা দেখছি যে বিএনপির সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে বিভিন্ন সোর্স থেকে আমরা যেই তথ্যগুলো পাচ্ছি, আপনারাও জেনে থাকবেন, সেটা হচ্ছে যে মাধবী মার্মা তিনি কিন্তু বান্দরবান জেলা পরিষদের একজন সদস্য হিসেবে ছিলেন, এবং সেটি কিন্তু প্রশাসনিক পদ। এবং যেই আসলে জায়গাটাতে আমাদের কথা, সেটা হচ্ছে যে 3 বছর অতিবাহিত তো দূরের কথা, তিনি এখনও শি ইজ ওয়ার্কিং, এরকম একটা তথ্য আমরা পাচ্ছি। সেই জায়গাতে কিন্তু তাদের মনোনয়ন কিন্তু অবৈধ করা হয়নি। এবং দেখেন, এখানে আরও একটি আরপিওতে আরও একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি কোনো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনে যেটা আসলে বিদেশি ফান্ডিংয়ে যেটা আসলে চালিত হয়, সেই জায়গায় কোনো এক্সিকিউটিভ পদে কেউ থাকতে পারবে না। কিন্তু আমরা কিন্তু দেখছি যে একজন বিএনপির মনোনীত একজন সংরক্ষিত নারী আসনের প্রতিনিধি, তিনি কিন্তু ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র এক্সিকিউটিভ পদে ছিলেন। সুতরাং এই জায়গাগুলোতে এক ধরনের বিভক্তি তৈরি করা হচ্ছে, এবং আসলে আইন যে সবার জন্য সমান সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে যে আমার যে আইনটা, সেটি আসলে একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে আরোপ করা হচ্ছে, এবং সেই আইনের যে সত্যিকার অর্থে যেটার কারণে আইনটা হয়েছিল, সেই জায়গা থেকে আমি তো কোনো সচিব না, বা সেরকম আমার যদি আমি ব্যাংকের এমডি হতাম অথবা ম্যানেজার হতাম, সেই জায়গা থেকেও এক ধরনের হয়তো এই জায়গায় একটা ক্ষমতা অপব্যবহার করা বা ক্ষমতা আরোপ করার একটা ব্যাপার থাকতো, সেটি কিন্তু আমার ক্ষেত্রে নেই। সেই জায়গা থেকে এই আইনের স্পিরিটের জায়গাতে আমার আসলে মূল আর্গুমেন্টটা। এবার আইনের ব্যাখ্যার জায়গাটাতে আমার লয়ার কথা বলবেন, একটু আপনারা শুনবেন। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মিস মনিরা শারমিনের যে মনোনয়নপত্র বাতিলের আদেশ, সে আদেশের বিরুদ্ধে আজকে আপিল দায়ের করেছি। তো এই আপিল দায়েরের ক্ষেত্রে আমরা যে আইনের অধীনে মিস মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, সে আইনের বিরুদ্ধে নয়, বরং এই আইনকে যেভাবে ইন্টারপ্রেট করা হয়েছে এবং সেই ইন্টারপ্রিটেশনের বেসিসে যেভাবে রিটার্নিং কর্মকর্তা ডিসিশন নিয়েছেন, সেই ইন্টারপ্রিটেশন এবং ডিসিশনের এগেনস্টে আমরা আপিলটি দায়ের করেছি। আপনারা একটা বিষয় জেনে থাকবেন যে প্রত্যেকটি আইন তৈরির ক্ষেত্রে তার পিছনে একটা লেজিসলেটিভ ইন্টেন্ট অথবা রেশিও লেজিস কাজ করে। তো আরপিও 1972-এর আর্টিকেল 12(1)(f) যে আইনটি, যার মাধ্যমে একজন সরকারি কর্মকর্তা বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তাকে নির্বাচন করতে হলে 3 বছরের রেজিগনেশন পিরিয়ডের যে কথা বলা হয়েছে,
সেটার ইন্টেন্টটা হচ্ছে যেন একজন সরকারি কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি হয়তো মন্ত্রণালয়ের সচিব হতে পারেন, কোনো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের এমডি হতে পারেন, বা আরও উচ্চ কোনো পদ ধারণ করতে পারেন, তিনি যেন সরকারের সাথে কোনো প্রকার আনডিউ অ্যাডভান্টেজ প্রদান করে পরবর্তীতে নির্বাচনের সময়ে যেন সে আনডিউ অ্যাডভান্টেজের ফলাফল নিজ ঘরে তুলতে না পারেন, অথবা সে আনডিউ অ্যাডভান্টেজ দেওয়ার কারণে সরকারকে যেন তিনি নির্বাচনের সময় সরকারের কাছ থেকে কোনো পুরস্কৃত হতে না পারেন এমপি মনোনয়ন পেয়ে, এরকম একটা ইন্টেন্ট অথবা রেশনালিটিকে ধারণ করে এই আইনটা প্রণয়ন করা হয়েছে। এখন আমরা যদি মিস মনিরা শারমিনের কেসটা দেখি, উনি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, যার চাকরির মেয়াদ ছিল মাত্র 2 বছর। এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের দ্বিতীয় শ্রেণীর একজন কর্মকর্তা, তিনি তার এই পদের মাধ্যমে সরকারকে কোনো আনডিউ অ্যাডভান্টেজ প্রদান করবেন, অথবা সরকার কর্তৃক সে আনডিউ অ্যাডভান্টেজ পাওয়ার কোনো এন্টাইটেলমেন্ট রাখবেন, এরকম কিন্তু সম্ভাবনা মোটেও তৈরি হয় না। তো সেই জায়গা থেকে আমরা আর্টিকেল 12(1)(f) এর যে ইন্টেন্ট বা লেজিসলেটিভ ইন্টেন্ট, সেটাকে ভিত্তি করেই আজকে আমরা আপিলটা দায়ের করেছি।